আচ্ছা দেখো, এখানে তোমার যে জিনিসটা দেখতে হবে, আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব হচ্ছে তোমার দুইটা তথ্য আছে, একটা হচ্ছে বিশেষ তত্ত্ব আর একটা হচ্ছে সার্বিক তত্ত্ব। হ্যাঁ, দাঁড়ানো একটু। আম্মু, আম্মু, একটু কয়েল জ্বালান তো। এখানে দেন, ওটা এখানে এখানে নিয়ে আসুন, মশা কামড়ায়। করেন করেন, তারপর? দেখো এরপরে বলছে প্রথম স্বীকার্যটা হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটা হচ্ছে দুইটা মৌলিক স্বীকার্যের উপর দিছে। আমি যে প্রথমটা বলছে হচ্ছে সব জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলা একই রূপে থাকে। এই যে এটা হুম, মানে তোমার জড় কাঠামো হচ্ছে একটা কাঠামো সাপেক্ষে আরেকটা যদি সমবেগে চলে, ঠিক আছে, জি, মানে কোনো ত্বরণ থাকতে পারবে না। তুমি মনে করো এক কাঠামো থেকে আরেকটা কাঠামোকে দেখতেছো, তাহলে একটা হুম, সাপেক্ষে আরেকটা সমবেগে চলতে হবে। যদি ত্বরণে চলে তাহলে হবে না, তখন এটাকে বলে অজড় হুম, প্রসঙ্গ কাঠামো। এটা জড় কাঠামো হলো কি, এটা তোমার অবজেক্টিভেও থাকতে পারে বা কক হতে থাকতে পারে। জড় কত কাঠামো হলো থাকতে কি, হবে? একটা কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামোর তাহলে আমি সমবেগে এটা লিখে গতিশীল নিই, থাকবে। এটা ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, তাহলে এটা কি লিখবো? জড় কাঠামো। জড় কাঠামো। হ্যাঁ, জড় বলেন। কাঠামো। জড় কাঠামো হলো এই যে তোমার তাহলে একটা, আপনি মুখে মুখে বলেন, আমি লিখে নিতেছি। হ্যাঁ আমিও স্ক্রিনে লিখতেছি, স্ক্রিন দেখতেছো। জি, একটা কাঠামো, এটা মনে করো এস কাঠামো, এটা এস ডট কাঠামো। একটা কাঠামোর থেকে তো ঘটনা আপনি আমরা আগে আরেক ইয়েটা বলেন, কাঠামোতে দেখি। সংজ্ঞাটা বলে নেন। সংজ্ঞাটা আগে লিখে নিতে পারে, একটা বুঝতেছি। কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামো যদি সমবেগে গতিশীল হয়, কাঠামোর সাপেক্ষে স্থির থাকে, এটা স্থির থাকলে হবে, এটা সাপেক্ষে এটা স্থির আছে বা সমবেগে চলতেছে, তখন এটাকে জড় এই প্রসঙ্গ কাঠামো বলে। সংজ্ঞাটা কি লিখবো? যে একটা কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামো সমবেগে গতিশীল হইলে বা স্থির থাকলে। গতিশীল হইলে স্থির থাকলে তাকে এটাই। জড় কাঠামো বলে। হ্যাঁ, ওকে, আর অজড় হইলো কি, একটা কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামোর ত্বরণে চলতেছে, ঠিক আছে। মানে শুধুমাত্র এই যে কাঠামোর সাপেক্ষে আরেকটা কাঠামো তরলে সমবেগে চলবে না, হ্যাঁ, তরলে চলবে, তাই তো? ত্বরণে তরলে চললে চললে, সেটা অজড় কাঠামো। হ্যাঁ তখন, তখন হচ্ছে পদার্থবিজ্ঞানের সূত্রগুলা এক কাঠামো থেকে আরেক কাঠামোতে তুমি বললে ভুল হবে। মানে তুমি যা দেখবা তা হুম, সঠিক দেখবা না, ঠিক আছে, বুঝতে সূত্রগুলো পারছি। একই রূপে থাকবে না। ওকে, বুঝছো? জি, এখন দ্বিতীয় স্বীকার্য হচ্ছে সকল জড়প্রসঙ্গ কাঠামোতে আলোর দুটি সি এর মান সেম, মানে আলোর বেগকে হাত দেওয়া যাবে না, আলোর বেগ ফিক্সড। হুম। ঠিক আছে, আলোর বেগের মান আলোর বেগ কত? তোমার সব জড়প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষেই 3 × 10⁸। আলোর বেগটা কনস্ট্যান্ট, এটা হলো দ্বিতীয় স্বীকার্য। জি, দ্বিতীয় স্বীকার্য কিন্তু এটা বলে, এটাও খেয়াল রাখতে হবে। দ্বিতীয় স্বীকার্য বলে যে এটা এটা একক কি? বেগের বলছে একক কোনো? কি হবে জানো না? ও, ঠিক আছে। মিটার পার সেকেন্ড, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এম স্কয়ার মাইনাস, ওকে। দেখো তোমার অবজেক্টিভ একটু ঘুরে টুরে এভাবে বলতে পারে। আমরা তো জানি আপেক্ষিক বেগ কি হয়, একটা থেকে একটা বিয়োগ হয়। যেমন একটা হুম, এদিকে যাইতেছে 10 মিটার পার সেকেন্ডে, আরেকজন সামনে চলতেছে 20 মিটার পার সেকেন্ডে। তোমার যদি হুম, বলে এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত, তাহলে তুমি বলবা কি 20 - 10, 10 না? হুম, কিন্তু জি, একটা আলো যদি এই দিক থেকে আসে তোমার সি স্পিডে, হ্যাঁ, আরেকটা আলো হুম, যদি এদিকে যায় সি স্পিডে, তাহলে এই আলোটার সাপেক্ষে তোমার এই আলোটাকে কি মনে হবে? সি মাইনাস সি না? সি মাইনাস সি, হ্যাঁ, কিন্তু না, এরকম হওয়া যাবে না। মানে আলোর বেগ সেম, ঠিক আছে, সি হবে, ঠিক আছে। ঠিক আছে। মনে করো তুমি এদিকে আসতেছো 0.7 সি স্পিডে, তাহলে তুমি যদি বলে যে তোমার সাপেক্ষে এখানে আলোর বেগটা কত, তুমি তুমি সি মাইনাস 0.7 সি বলতে পারবে না, আলোর বেগ সি হবে। 0.7 সি হবে, তাই তো? না না, আলোর বেগটা সি হবে, মানে আলোর বেগটা ফিক্সড। ও, 3.10⁸ হ্যাঁ, মানে কোনো ঠিক কিছু আছে। সাপেক্ষে বলো, যেমনে বলো তেমনে বলো, আলোর বেগ সি, আলোর বেগ যে কোনো প্রসঙ্গ ঘটনার সাপেক্ষে সি। এটা হলো তোমার ঠিক আছে। সেকেন্ড ইয়ারটা বলে, স্বীকার্যটা বলে, ঠিক আছে। হুম, দেন এই সূত্রগুলো করছে, এই প্রমাণ তো আর পরীক্ষায় আসবে না, গলিলিও কিভাবে এগুলাকে সাইজ করছে, যেটা সহজ ইয়ে করে। লরেন্স আপেক্ষিক তত্ত্বটা সূত্রগুলো সূচনা করছে তোমার লরেন্স, আর হুম, আপেক্ষিক তত্ত্বটা দিছে হচ্ছে তোমার আইনস্টাইন। বাট সে সাহায্য, সূত্রগুলো সাহায্য নিছে তোমার ইয়ার কাছ থেকে, লরেন্সের।
লরেঞ্জের রূপান্তর কিছু ছিল, ওইগুলা ইউজ করে সে ওই জিনিসগুলা সহজভাবে পাইয়া গেছে, ব্যাখ্যা করে তুলছে। এখন দেখো এখানে আমাদের কিছু ইয়ে করতে হবে। আমাদের তিনটা জিনিস আছে, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, আর হলো সময় কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন। তো জিনিসটা হলো কি, তোমার একটা থাকবে স্থির কাঠামো, মনে করো এটা এস, আর এটা হলো কি এস ডট। অর্থাৎ কেউ একজন প্লেনে করে চলতেছে, মনে করো এটা প্লেন, হ্যাঁ প্লেনে চলতেছে এখানে, ওখান সে একটা কাঠামোতে আছে। এখন সে যদি বাইরে দেখে বাহিরটা আরেকটা কাঠামো, মানে সে তো আছে প্লেনে, তারটা এস ডট কাঠামো। এখন যদি সে বাহিরে দেখে, বাহিরটা তো স্থির, সো পারিপার্শ্বিক বাহিরে এটা হলো স্থির কাঠামো। আবার যে স্থির কাঠামোতে থাইকা প্লেনটাকে দেখতেছে, সে আছে এক কাঠামোতে স্থির, তার সাপেক্ষে প্লেনটা সমবেগে চলতেছে, ঠিক আছে? তো এটা কি জড় কাঠামো না অজড় কাঠামো? কোনটা? এই যে বাহিরের সাপেক্ষে একটা প্লেন সমবেগে চলতেছে, এটা জড় কাঠামো। হ্যাঁ জড় কাঠামো হবে, ঠিক আছে। সমবেগে চলে তো জড় কাঠামো। এখন তোমার এই দুই কাঠামোতে জিনিসগুলো সেম হবে না, ঠিক আছে? মানে প্রকৃত দৈর্ঘ্যটা তো সেম, একটা মানে মনে করো একটা মাঠ, হ্যাঁ প্রকৃতপক্ষে তো তার দৈর্ঘ্য সেম, কিন্তু কে কতটুকু দেখবে, কোন কাঠামো থেকে মাঠের দৈর্ঘ্য কতটুকু দেখা যাবে, এটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? বা মনে করো একটা স্কেল, একটা রুলার, মনে করো স্কেল, এটা যদি প্লেনের ভিতরে থাকে তাহলে এটাকে আসল দৈর্ঘ্যটা দেখবে কে, বাইরের তারা দেখবে না প্লেনের ভিতরে তারা দেখবে? প্লেনের ভিতরের দ্বারা দেখবে। হ্যাঁ তাহলে মানে হ্যাঁ দুই কাঠামোতে কিন্তু জিনিসটা দুই রকম। তাহলে আমরা এখন দেখবো L equals to L naught root over 1 minus v square by c square। এটা মনে রাখলে তোমার সূত্রটা মনে রাখতে সহজ হবে। 1 minus v square by c square এর মান 1 এর চেয়ে ছোট হবে, কি 1 এর চেয়ে ছোট। আর এখানে ব্যাগটা অনেক বেশি হলে এখানে ছোট পাওয়া যাবে, মানে ভিটা যদি কম্পেয়ার টু সি হয়, সাপোজ 0.5 সি 0.6 সি এরকম হইলে আমরা এল আর এল নোটের মধ্যে মোটামুটি একটু চেঞ্জ দেখতে পারবো। কিন্তু আমাদের নরমাল যেই ব্যাগ, আমাদের নরমাল ব্যাগ কি আলোর ব্যাগের কাছাকাছি হয়? আমাদের যে প্লেন গুলো চলে বা এগুলো তো খুবই কম স্পিড, সো এল আর এল নোট প্রায় সমান, আমরা তেমন কোনো পার্থক্য লক্ষ্য করি না, ঠিক আছে? বুঝতে পারছো? তো এই আপেক্ষিক তত্ত্বটার উদ্ভবটাই কিন্তু এরকম যে হ্যাঁ বুঝি নাই। এখানে এল নট কি বোঝানো হয়, মানে কিসের দূরত্ব বোঝানো হয়? হ্যাঁ মানে এল নট হলো যে কোনো কিছুর প্রকৃত দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য, আর এল হচ্ছে আপেক্ষিক দৈর্ঘ্য। হ্যাঁ আপেক্ষিক দৈর্ঘ্য। তাহলে আপেক্ষিক দৈর্ঘ্যটা সবসময় কমে যাবে, হ্যাঁ ঠিক আছে, কারণ এল নটের সাথে তো 1 এর চেয়ে ছোট একটা জিনিস গুণ হচ্ছে। কি এল নট কি প্লেনের ভিতরে না? এটা ভিতরে হতে পারে বাইরে হতে পারে, বোঝাবো এখন, দেখো আমি কি বলতেছি। ঠিক আছে, এল নট হচ্ছে প্রকৃত, আর রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার এটার মান কিন্তু সবসময় 1 এর চেয়ে ছোট। সো এল নটটা বড়, এর সাথে যদি রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ারটা গুণ হয়, এটা ছোট হয়ে এল হয়ে যাবে, তাহলে দৈর্ঘ্যটা কি হবে, সংকুচন হবে। হ্যাঁ এখন এটা বোঝার চেষ্টা করো, বস্তুটা যদি গতিশীল কাঠামোতে থাকে তাহলে গতিশীল কাঠামোর মানুষ যা দেখতেছে সেটা হলো প্রকৃত এল নট, আর বাহির থেকে কেউ যদি প্লেনে তাকায় তাহলে সে এল দেখবে, সে আসল দৈর্ঘ্য দেখবে না, ঠিক আছে? স্থির কাঠামো থেকে কেউ যদি এটাকে দেখে, আর মনে করো একটা মাঠের দৈর্ঘ্য, মাঠটা স্থির, এখন একটা প্লেন যাইতেছে, তাহলে প্লেন থেকে তো আর এটাকে এল নট আসলটা দেখা যাবে না, প্লেন থেকে তো আর আসলটা দেখা যাবে না, এটা তো আছে স্থির কাঠামোতে, মাঠটা আছে কোথায়, স্থির কাঠামোতে, ঠিক আছে? তো যারা স্থির কাঠামোতে পৃথিবীতে আছে ওরা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্যটা দেখবে এল নট, আর প্লেন থেকে যেটা দেখা যাবে এটা একটা আপেক্ষিক দৈর্ঘ্য দেখা যাবে, সেটা হলো এল। প্লেন থেকে এখন দেখা যাবে এল, তাহলে যেই কাঠামোতে বস্তুটা আছে ওই কাঠামোতে দৈর্ঘ্যটা হলো এল নট, এটা হলো নিয়ম, ঠিক আছে? ঠিক আছে। আর এল হলো কি অপর কাঠামো থেকে আপেক্ষিক একটা দৈর্ঘ্য দেখবে, যেটা সবসময় কমে যাবে। আর আরেকটা জিনিস খেয়াল করো, তুমি যদি মাঠের এই বরাবর যাও, তুমি এই বরাবরই দৈর্ঘ্যটা কমবে, তোমার এই প্রস্থটা 90 ডিগ্রিতে না, এটা কমবে না, বা উচ্চতাটাও কমবে না, ঠিক আছে? মনে করো এই যে এটা মনে করো একটা আয়তাকার ঘনবস্তু,
আমার কলমটা হচ্ছে ডিস্টার্ব করতেছে, দাঁড়াও এটা সুন্দর করে আঁকাই। দেখো এটা একটা ঘনবস্তু, এখন তুমি দৈর্ঘ্য বরাবর যাচ্ছ, হ্যাঁ, তাহলে এটা তো একটা হুম এ আছে, মনে করো প্রস্থ বি আছে আর উচ্চতা একটা সি আছে, হ্যাঁ। হুম তো তুমি শুধুমাত্র তার দৈর্ঘ্যটাকেই কম দেখবা, ঠিক আছে, হুম বাট প্রস্থ আর উচ্চতা কি তুমি, সেম দেখবো, যা আছে তাই। হ্যাঁ ওইগুলো আর কমবে না, স্থির কাঠামো থেকে ওইগুলা যা, তোমার গতিশীল কাঠামো থেকেও কি ওইগুলা তাই। তা। কারণ তোমার বেগের জন্য তো 90 ডিগ্রিতে কোনো উপাংশ আসবে না, ঠিক আছে, 90 ডিগ্রিতে গেলে উপাংশ হুম cos 90 হয়ে 0 হয়ে যায়, ঠিক আছে। হুম তাহলে প্রস্থ আর উচ্চতা কিন্তু সেম, এটার কোনো চেঞ্জ হবে না গতিশীল কাঠামো থেকে। আর এখন যদি তুমি প্রস্থ বরাবর যাও তাহলে কি হবে, কি? একটা মাঠ আছে, হ্যাঁ, মাঠের প্রস্থ বরাবর হ্যাঁ যদি তুমি প্লেন চালাও তাহলে কি হবে, দৈর্ঘ্যটা মনে করো 100 মিটার, হ্যাঁ, প্রস্থ হচ্ছে 60 হ্যাঁ। মিটার। এখন যদি তুমি প্রস্থ বরাবর যদি এরোপ্লেন যায় মাঠের দিকে, যদি প্লেন থেকে কেউ তাকায়, সে কোনটা চেঞ্জ দেখবে, প্রস্তুত চেঞ্জ দেখবে না, দৈর্ঘ্য হ্যাঁ, চেঞ্জ দেখবে। হ্যাঁ, প্রস্তুত চেঞ্জ দেখবে না। প্রস্থ বরাবর চালালে তো প্রস্থটাকেই কম দেখবে। ও, প্রস্থ বরাবর বললে প্রস্থ, আর দৈর্ঘ্য বরাবর দেখবে দৈর্ঘ্য। হ্যাঁ, এখন প্রস্থ পুরা। বরাবর হলে তো প্রস্থটার লেন্থটা কমে যাবে, বাট দৈর্ঘ্য তো প্রস্থের সাথে আচ্ছা। 90 ডিগ্রিতে আছে, ওই দিকটা কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছি। ওকে ওকে, এবার বুঝতে পারছি, ঠিক আছে, তখন তার যেদিকে যাও কাছে সেদিকে। দেখো ইয়া হবে, মাঠের দৈর্ঘ্যটা ঠিক থাকবে কিন্তু প্রস্থটা একটু কম দেখাবে, ওকে। এরকম। তাহলে যেই দিকে যাবা তুমি ওই দিকে হচ্ছে কি হ্যাঁ। হবে, লেন্থটা কমবে। কোন সূত্র দিয়ে কমবে, L ইকুয়ালস টু L নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ওয়ান বাই মাইনাস বি স্কয়ার স্কয়ার। সি স্কোয়ার, ঠিক আছে। তো এখন একটা অঙ্ক দেখাই আমি, দেখো আজকে হচ্ছে বেসিক গুলো বুঝো, আরেকদিন টেস্ট পেপার দিলে বুঝে যাবে। জি। দেখো একটা মাঠ আছে, এটা হলো হুম কি 100 মিটার, আর হলো প্রস্থ হলো 50 মিটার। এখন এরোপ্লেন যদি এই দৈর্ঘ্য বরাবর তোমার 0.7 সি স্পিডে চলে, হ্যাঁ, হুম মানে আলোর বেগের 0.7 গুণ স্পিডে চলে, তাহলে তোমার কি হবে, মানে মাঠের ক্ষেত্রফলটা কত হবে, মাঠের ক্ষেত্রফলটা স্থির কাঠামোর কেউ কত মাপবে বলো তো। কি? মানে পৃথিবীতে যারা আছে তারা তো মাঠের ক্ষেত্রফলটা আসল মাপবে না, হ্যাঁ, আসলে বুঝতে স্থির পেরেছি। কাঠামোতে আছে, তাহলে স্থির কাঠামোতে মাঠের ক্ষেত্রফলটা হবে কত, 100 × 50 না, 100 × 50 পাঁচ, পাঁচ দৈর্ঘ্য হাজার গুণ 5000 মিটার স্কোয়ার দেখবে তারা। হুম কিন্তু প্লেন থেকে কেউ যখন মাঠের দিক তাকাবে সে কোন জায়গায় জিনিসটা চেঞ্জ দেখবে, দৈর্ঘ্যটা চেঞ্জ দেখবে না প্রস্থটা চেঞ্জ দেখবে, প্রস্থ দৈর্ঘ্য দৈর্ঘ্য। দৈর্ঘ্য। পুরো সেটা দৈর্ঘ্যটা কোন চেঞ্জ দৈর্ঘ্য দেখবে। বড় যাচ্ছে, এই দৈর্ঘ্যটা তার কাছে একটু কম মনে হবে, বুঝছো, প্রস্থ হুম 85 থাকবে, দৈর্ঘ্যটা একটু কম হবে, তাহলে দৈর্ঘ্যটা কত দেখবে সে, এটা আপেক্ষিক তথ্য দিয়ে বের করে দিবে। এল ইকুয়ালস টু এল জিরো, এটা L ইকুয়াল টু L0 এল ইন্টু নট রুট ওভার 1 মাইনাস 1 - 1 বি স্কয়ার সি স্কয়ার। বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে সে হচ্ছে তোমার L হচ্ছে 50, সরি L তো বের করবা, L নট কত আছে, এটা বের 100 করবো। আছে, সে কত দেখবে 100। এটা বের করতেছো, 1 হুম মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বি এর জায়গায় 0.7 সি 0.7 স্কোয়ার সি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো সি স্কোয়ার কাটা, এখানে 0.7 কাটা। স্কোয়ার থাকে, এটা অঙ্ক করলে কত হয় দেখো। এটা হচ্ছে, দাঁড়ান, 100 গুণ রুট ওভার 1 মাইনাস 0.7, তাই না? হুম, এটা হচ্ছে 54.77। তাহলে সে হচ্ছে দৈর্ঘ্যটাকে দেখবে 54.77 মিটার। 77 তাহলে মিটার। তার কাছে এখন ক্ষেত্রফল হবে কত, 54.77 গুণন 50, 50 তাহলে এটা গুণ দিলে কত হবে, গুণ 50, এটা দিলে হচ্ছে 2738। তাহলে এত 2738 মিটার স্কোয়ার হবে, দশমিক ঠিক ছয় আছে। দুই তাহলে দশমিক ছয় দুই রকেট থেকে মাঠের পয়েন্ট দিকে ছয় তাকালে দুই মাঠের আছে। ক্ষেত্রফলটা এরকম হয়ে যাবে, বুঝছো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে তোমার ইয়েটা হতে পারে। আরেকটা প্রশ্ন থাকতে পারে লেন্থ দিয়ে, যে তোমার কাছে দৈর্ঘ্যটা অর্ধেক মনে হয়েছে, তাহলে তুমি কত স্পিডে চলতেছো, হুম মানে একটা মাঠ আছে এখানে, ঠিক আছে, বা হুম একটা রুলার আছে, যাই হোক, তুমি এটার দৈর্ঘ্যটা অর্ধেক দেখতেছো, তুমি এমন একটা স্পিডে যাইতেছো, তাহলে এই এই তোমার স্পিড হলো ভি, ঠিক আছে। হুম
তাহলে তুমি এমন একটা স্পিডে যেতেছো যে তোমার কাছে আপেক্ষিকভাবে এই দৈর্ঘ্যটাকে অর্ধেক মনে হচ্ছে। সো L equals to L naught root over 1 minus v square by c square। তার মানে কি L টা কি L naught এর অর্ধেক না? তো L এর জায়গায় লিখে দাও 0.5 into L naught root over 1 minus v square by c square। তাহলে L naught কাটা, এখানে v বের করে ফেলতে পারবা। 0.5 কে বর্গ করলে 0.25 equals to 1 minus b square by c square। b square by c square এই পাশে আসলে পজিটিভ হয়ে যাবে, 1 থেকে 0.25 মাইনাস 0.75, তাহলে b square equal to 0.75 গুণন c square, v equal to root over 0.75 into c। মান দিয়ে থাকলে তো পরে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? এটা মানে এর মান যে আমরা 100 দেখছি, 100 থাকলে তো 50 হবে তখন। হ্যাঁ, এই পাশে 100 বসাবা, এই পাশে 50 বসাবা, একই 0.5 হবে। ঠিক আছে, মান দেওয়া থাকলে এভাবে করতে পারো বা ডাইরেক্ট করতে পারো, অর্ধেক মানে অর্ধেক, একই কথা। তো কাটাকাটি সেম আসবে। তাহলে দেখো এটা কত আসে, c তো 3 into 10 to the power 8, কত আসে এটা? এটা আসছে root over 0.75 গুণ 3.10। এটা তো অনেক আছে, হ্যাঁ, অনেকই তো আসবে। এত তাই বলে? হ্যাঁ, এটা আলোর বেগের কাছাকাছি না? আরে কি করলাম এটা, দূর। root over 0.75 এটা আসে হচ্ছে ওকে, এর 259807। তুই বৈজ্ঞানিক পদ্ধতিতে যাও এটাকে। ও 259.80 গুণ 10 to the power 6। 259, 9 হ্যাঁ দশমিক 80 হ্যাঁ, গুণ 10 to the power 6। এটাকে তো এইভাবে লিখবা 2.598 গুণন 10 to the power 8। ওকে, এবার লাগবে, এই যে আলোর বেগ ছিল কত এখানে 3 into 10 to the power 8, আলোর বেগের চেয়ে একটু কম বাট কাছাকাছি আছে। এত মিটার পার সেকেন্ড, বুঝছো? এরকম লেন্থে একটা তুলনা থাকলে এটা কত স্পিডে চলতেছে এভাবে করা যায়, ঠিক এটা আছে? পরীক্ষা করছিলাম, এটা সোজা পারছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আসতে পারে এখন যেটা বোর্ডে আসে, ঘনত্ব, ঠিক আছে? ঘনত্বটা কেমন হবে এখন দেখো, আগে ইয়াটা বোঝাই, ভরটা বোঝাই। ভর হলো কি তোমার m ইকুয়ালস টু, এটা হলো m নট বাই, তাহলে কি বেড়ে যাবে, root আগে over 1 গুণ minus v হয়েছে square by c দেখো, square। আগে হচ্ছে l নট যখন গুণ হয়েছে l টা ছোট হয়ে গেছে, আর এখন যখন m রুট বেশি ওয়ান হবে, মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার দিয়ে ভাগ হবে, আপেক্ষিক ভরটা কি হবে, বেড়ে যাবে, ঠিক আছে? বেড়ে যাবে। তাহলে গতিশীল অবস্থায় তোমার কি হয়, ভরটা বেড়ে যায়। ওকে, ঠিক আছে, এম নট হলো তোমার নিশ্চল ভর, ওকে, এম নট হলো কি তোমার নিশ্চল ভর। নিশ্চল ভর, আর এম হলো তোমার আপেক্ষিক ভর, ঠিক আছে? ওকে, ওকে, তাহলে এখন দেখো ভর যখন ইয়ে করবা, তো এখানে থেকে জাস্ট এটা ঘনত্বের সাথে ইয়া, আর এখানে আসতে ডাইরেক্ট আসতে পারে আর কি, ঠিক আছে? একটা ভর যদি তোমার ইয়া হয় তাহলে এটা ভরটা কত গুণ হবে, বললো যে আপেক্ষিক ভরটা নিশ্চল ভরের দ্বিগুণ হয়ে গেছে, কি আপেক্ষিক ভর নিশ্চল বা ভরের দ্বিগুণ হয়ে আপেক্ষিক গেছে। ভরটা হচ্ছে তোমার নিশ্চল ভর যতটুক ছিল ততটুক বেড়ে গেছে, তার মানে আপেক্ষিক ভরটা ডাবল হয়ে গেছে না? মানে তার নিশ্চল ভরের সমান ভর বৃদ্ধি পাইছে। জি, ডাবল জিনিসটা হয়ে কিন্তু অনেকভাবে বলা থাকতে পারে। সো আপেক্ষিক ভরটা হয়েছে কি নিশ্চল ভরের ডাবল, কত স্পিডে চলতেছে। এই সব ক্ষেত্রে নাকি? না, দ্বিগুণ হতে পারে, 3 গুণ হতে পারে, আপেক্ষিক এর ভরটা প্রশ্ন তো বলে দিয়ে বেড়ে থাকবে না? যাবে, এটা তো বুঝছো। এম নট তো নিশ্চল ভর, তো নিশ্চল ভরটাকে যখন একটা জিনিস দিয়ে ভাগ দিবা এটা ইয়ে হয়ে যাবে না? কতগুণ বাড়ছে, বুঝতে পারছি। ওকে, ওকে, হ্যাঁ, সো এখন তুমি এই এম এর জায়গায় দিবা কি, এই এম টা ডাবল হয়ে যাচ্ছে, তাহলে 2m নট, ওকে?
ওকে নিশ্চল ভর যদি এম নট হয়ে থাকে, এখন আপেক্ষিক ভরটা হয়ে যাবে ডাবল 2m নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমাকে বের করতে হবে বি। এম নট কাটা, 4 ইকুয়ালস টু 1 বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই পুরাটা এই পাশে আনবা, 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু এই 4টা নিচে যাবে, দেন বুঝতে পারছি 1 সি অবশ্যই মাইনাস 1 বাই 4 ইকুয়ালস টু বি স্কোয়ার বাই সি স্কোয়ার। 3 by 4 equal to b square by c square, v equal to root 3 by 2 গুণন c। ওকে রেডি হয় হচ্ছে উত্তর হুম, √3/2 গুণ এক ডাইরেক্ট বসানো যায় না, 3 গুণ 10 টু দি পাওয়ার 8। বুঝছো? হ্যাঁ এটা হচ্ছে 2.59 গুণ 10 টু দি পাওয়ার 8। সেমি তো হয় হ্যাঁ আগের মতোই। আচ্ছা দেখো, এখন যেটা বোর্ডে বারবার 2-3 বার আসতে দেখা গেছে ঘনত্ব। মনে করো এখানে একটা বস্তু আছে, হ্যাঁ, হুম ঘনবস্তু আছে, এইটার নিশ্চল অবস্থায় ঘনত্ব। ঘনত্ব বের করার সূত্র হচ্ছে এটার ভর বাই এটার আয়তন, ঠিক আছে? তাহলে নিশ্চল অবস্থা এম নট দিয়ে নিশ্চল অবস্থায় ভর বোঝাচ্ছি, হ্যাঁ, বি নট দিয়ে নিশ্চল অবস্থায় আয়তন বোঝাচ্ছি। এইটা হচ্ছে মনে করো 2000। ঘনত্বের একক হচ্ছে জি কি কেজি পার মিটার কিউব, আর উপরে মিটার ভর নিচে আয়তন। ঠিক আছে। এখন এটা তো নিশ্চল অবস্থায় ভর হতো, কিন্তু এখন গতিশীল দিকে যদি কেউ যায়, সে কি আয়তনটাকেও কম দেখবে না? কারণ লেন্থ তো তার কাছে কম মনে হবে না। কম দেখবে হ্যাঁ। তাহলে সে এখন ঘনত্ব একটু ভুল মাপবে, তার কাছে ভরটাও বেশি মনে হবে। কারণ সে তো গতিশীল ভাবে বস্তুটাকে দেখতেছে, বস্তুটার তো স্থির ভরটা তার কাছে লাগবে না, সে তো একটা আপেক্ষিক ভর দেখবে। তাহলে সে ভরটাকেও চেঞ্জ দেখবে, আয়তনটাকেও চেঞ্জ দেখবে, ঠিক আছে? জি তাহলে এমটা হচ্ছে এম নটের কত গুণ, এভাবে বের করা যায় না? এমটা দেখবে কি, সে এম নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার দেখবে না? আর আয়তনটা কি দেখবে? আয়তনটা তো কম এটা দেখবে, শুধুমাত্র ভি নট গুণন ভি রুট ওভার নট 1 ইকুয়ালস মাইনাস টু 1 মাইনাস বি বি স্কয়ার স্কোয়ার বাই বাই সি সি স্কয়ার। স্কোয়ার দেখবে। কারণ এখনের লেন্থটা তো হচ্ছে আগের লেন্থ গুণন রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার না? হুম বুঝতে পারছো কি? বুঝতে পারছি। উপরেরটা শুধুমাত্র এই ধরনের অঙ্ক কি সবকটাই কি এরকম, মানে এরকম ঘনত্বটা ধরা কেমন বস্তু যে। দেখবে বললে এইভাবে করতে হবে, মানে নিশ্চল ওকে অবস্থায় ওকে ঘনত্ব এত। এখন প্লেন মনে করো 0.5 সি বা 6 সি বেগে যাইতেছে। এখন এই প্লেনের কারোর কাছ থেকে এই বস্তুটার ঘনত্ব কেমন লাগবে? বুঝতেছি। রো সমান সমান এম বাই ভি, তখন এম নট। তাহলে ওকে ওকে নিশ্চল অবস্থায় তো এম নট বাই ভি নটটা এত, ঠিক আছে? হুম ঘনত্ব বলা থাকবে, এগুলো এভাবে ভাঙ্গা লিখতে হবে যে নিশ্চল অবস্থায় ঘনত্ব হলো এম নট বাই ভি নট, সে এরকম দেখতেছে। এখন গতিশীল অবস্থায় বেগ আর ঘনত্ব এটা কেমন আসবে, বুঝছো? ওকে তাহলে গতিশীল অবস্থায় কি তার কাছে এম নট বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে যাবে ভরটা একটু বেড়ে যাবে, ঠিক আছে এটা। হুম আর আয়তনটার সাথে হবে গুণন, কমে আয়তনটা একটু যাবে। কমে যাবে। তাহলে ওকে এম নট কে √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার দ্বারা ভাগ দিলে কত হয় দেখো তো? এম নটের মান কিন্তু আমি জানি না, এম নট থাকবে এম নটের জায়গায়। তাহলে আমি আচ্ছা দেখো শুধু নিচেরটা দিলাম ভাগ হ্যাঁ, √1 মানে 1 এম নটের নিচে কত আসে বলো তো? কি √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এর মান কত আসে? এখানে ভি তো ওই যে 0.6 সি বলা। 60, তাহলে এখানে আসে হচ্ছে 1 মাইনাস 0.6। 0.6 তার স্কয়ার কত? √1 0.6 মাইনাস 0.6 স্কোয়ার, এই যে এই এটা জায়গাটায় আসে ভ্যালু। হচ্ছে 0.8। তাহলে এম নটটা হয়ে যাবে, এখন যে ভর সে দেখবে এম নট বাই 0.8। আর হুম এখনের আয়তনটা হবে কত? আগের আয়তন গুণন 0.8, ঠিক আছে? হুম তাহলে তার কাছে ঘনত্বটা কি মনে হবে? এম নট বাই ভি নট, মানে আগের ঘনত্ব গুণন এই যে 0.8 দুটার নিচে না, হুম তাহলে নিচে হয়ে যাবে কত? 0.64, ঠিক আছে? ওকে তো এই এম নট ভি নট তো ছিল আগের ঘনত্ব, আগের ঘনত্বটা ঠিক দেওয়া আছে। কত? 2000 না?
হুম 2000, এই 2000 কে কি হবে 0.64 দ্বারা ভাগ হবে, ভাগ হইলে কত হয় 2000/64 3125 3125 কিলোমিটার পার হ্যালো 3125 25 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। হুম তো এই ভর আর লেন্থ আয়তন মিলে ঘনত্ব কিভাবে কিরকম হতে পারে এটা বের করতে বলতে পারে। এরপরে আসো ঠিক টাইম, আছে টাইমের আপেক্ষিকতা হচ্ছে t same to equals same to t naught t0 by root root over over 1 minus c v square by c square। square এই t naught হলো তোমার ভর, গতিশীল কাঠামোতে ভর, ঠিক আছে, গতিশীল কাঠামোতে সময়। ওকে আর এই টি হলো নিশ্চল কাঠামোতে সময়, তাহলে কোথায় সময়টা বেড়ে যাবে? কিসে এখানে হ্যাঁ, গতিশীল কাঠামোতে টি নট বড় না টি বড়? ইয়েটা বড় না, এই যে কি বলে গতিশীল কাঠামো যেটা মানে জড়তার ভ্রামক মানে জড় কাঠামো যেটা, ওটা কি বেশি হইব? দুইটা একসাথে, জড় কাঠামো তো আলাদা কিছু না, দুইটাকে একসাথে তো আমরা একটা কাঠামো বলতেছি, একটা সাপেক্ষে যখন একটা সমবেগে হ্যাঁ চলে দুইটাকে একসাথেই তো আমরা একটা কাঠামো বলি, কাউকে তো আলাদা বলি না। জড় কাঠামোর সময় বেশি হবে। জড় না তো, এখানে দুইটা কাঠামো, একটা হচ্ছে প্লেন চলবে, হ্যাঁ হ্যাঁ প্লেন আচ্ছা, তাহলে এইটা হচ্ছে গতিশীল কাঠামো। তাহলে গতিশীল কাঠামোতে যদি একটা ঘটনা ঘটে, হ্যাঁ, তাহলে গতিশীল কাঠামোর ভিতরে যেই সময়টা হবে, হ্যাঁ, হ্যালো, হ্যালো হ্যাঁ, মানে গতিশীল বলেন কাঠামোতে যে একটা ঘটনা যে ঘটবে ওইটা ওইখানে যে সময় হবে এটা হলো গতিশীল কাঠামোতে সময় টি নট, কারণ ঠিক ঘটনাটা আছে গতিশীল কাঠামোতে ঘটবে, হ্যাঁ। হ্যাঁ আর নিশ্চল কাঠামোতে যে সময় সেটা হচ্ছে কত টি। টি তাহলে টি নট রে √1 - b² / c² দিয়ে ভাগ দিতেছ, তাহলে কি আনসারটা টি নটের চেয়ে বড় আসবে না কম আসবে? বড় আসবে তো। বড় আসবে, তাহলে নিশ্চল কাঠামোতে সময়টা বাড়বে, ঠিক আছে। হুম গতিশীল কাঠামোতে সময় কমবে সময়টা হচ্ছে তোমার তাড়াতাড়ি যাবে, হ্যাঁ, সরি, সময়টা ধীরে যাবে। ধীরে যাবে মানে গতিশীল কাঠামোতে সময়টা কম হবে না, জি তো সময়টা হবে, ঠিক আছে। আর আচ্ছা এই যে সময়, এটা কিন্তু দুইটা ঘটনার মধ্যবর্তী সময়, এই সময়টা হলো কি দুইটা ঘটনার মধ্যবর্তী সময়। দুটি ঘটনার মধ্যবর্তী সময়। ওই ঘটনাটা যদি গতিশীল কাঠামোতে ঘটে তাহলে দেখা যাবে টি নট সময় ধরে ঘটছে, আর যদি স্থির কাঠামো থেকে দেখো তাহলে টি সময় ধরে, তো স্থির কাঠামোতে একটু সময়টা বেশি হবে হ্যাঁ এটা। তো এখান থেকে যেরকম অঙ্ক আসতে পারে, তোমার মনে করো পৃথিবীর সময়টা হলো টি, আর মহাকাশের ভিতরে আরে মহাকাশযানের ভিতরে সময় হলো টি নট, এটা খেয়াল রাখবা। হুম এটা ফিক্সড করা, ঠিক আছে, আগের গুলা কিন্তু ফিক্সড করা ছিল না। যেমন এল নট পৃথিবীতে হইতে পারে, প্লেনের ভিতরে হইতে পারে, ঠিক আছে। হুম স্থির থেকে কেউ ভর তাকাইলে তাহলে এটা দেখবে আপেক্ষিক ভর, আবার রকেটের ভিতর থেকে বাইরে কেউ দেখলে সেটা হবে আপেক্ষিক ভর। বাট এটা কিন্তু একদম ওকে ফিক্সড করা টাইমেরটা, যে জি রকেটের ভিতরে যেই সময় ব্যবধান সেটাই টি নট, আর পৃথিবীতে যেই সময় সেটা হলো তোমার টি, সেটা হ্যাঁ। টি তো এখানে ওকে দিতে পারে পৃথিবীর সময় দেওয়া থাকতে পারে, টি দেওয়া থাকতে পারে, টি নট বের করতে হতে পারে, টি নট দেওয়া থাকতে পারে, টি বের করতে হতে পারে, এতটুকুই। জি ওকে তো এটা কিন্তু দুইটা ঘটনার মধ্যবর্তী সময়, ঠিক আছে। তো জি তুমি দেখা গেল রকেটে 50 বছর কাটায় আসছো, পৃথিবীতে কত সময় যাবে, একটু বেশি হবে কিন্তু, তাহলে টি নট 50 বসাও, 50 বসে হ্যাঁ রকেটের ব্যাগ এখানে দাও, মনে করো 0.6 স্পিড, তাহলে এখানে নিচে হুম 0.6² আসবে, তাহলে টি এটা কত আসে দেখো,
50 ভাগ 62.5 কি 62.5 62.5 দেখো। 72 62.5 আচ্ছা 62.5 বছর হবে। হুম ঠিক আছে, আবার পৃথিবীর সাপেক্ষে যদি বলা থাকতো যে পৃথিবীতে 50 বছর হয়েছে, রকেটে কত সময় হবে যদি রকেটটা 0.6 স্পিডে চলে? তাহলে তার মানে তোমার হ্যাঁ, পৃথিবীর সময়টা দেওয়া আছে, টি দেওয়া আছে, তোমাকে টি নটটা জি বের করতে হবে রকেটে কত সময় যাবে, ওইটা আর একটু কম হবে। ঠিক আছে, তো এটা জি অঙ্ক বুঝতে করে পারছি। এখান থেকে বের করবা। 50 ইকুয়ালস টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস 0.6 স্কোয়ার। গুণ হবে হ্যাঁ, এটা গুণ হয়ে যাবে। 50 গুণ √1 মাইনাস 0.6 স্কয়ার, আচ্ছা, এখানে কিন্তু এটা মান হয় বসাবা। 40। হ্যাঁ, দেখো আরেক লাইন করবা, 40 আসে। এরকম টি নট বাই রুট ওভার 1 মাইনাস, ব্যাগের জায়গায় কিন্তু 0.6 হ্যাঁ বুঝতে বসাবা। পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। সমস্যা নেই, এটা 40 বছর আসে। 40 বছর আছে, আচ্ছা ঠিক আছে। এখান বাবা থেকে এত পার্থক্য। হ্যাঁ, আরেকটা ধরনের অঙ্ক আসতে পারে তোমার, দুই বন্ধু পৃথিবীতে আছো, হ্যাঁ, হুম এখন তোমার দুজনের বয়সই হচ্ছে 40 বছর। হুম এটা হলো আপাতত তোমরা 40 বছরে আছো, হ্যাঁ, এখন এটা হচ্ছে বললো টি। কি তোমার বন্ধু রকেটে করে হুম পৃথিবীর হিসাবে 40 বছর পর ফেরত বা 50 বছর পর ফেরত আসছে। হুম আচ্ছা, দুই বন্ধু হচ্ছে 20 বছর বয়সী ধরো, হুম রকেটে করে পৃথিবীর হিসেবে 50 বছর 50 পর বছর। ফেরত আসলো একজন, হ্যাঁ, এক বন্ধু হুম রকেটে করে গেছে, আরেক বন্ধু পৃথিবীতেই আছে, হ্যাঁ হ্যাঁ, ফেরত বুঝতে আসলো। পারছি, এবার তো আমি পারবো। এবার তাহলে তো কলেজে দিছিল। কার বয়স কত হবে? হ্যাঁ, মানে হ্যাঁ, ফার্স্ট তাদের বন্ধুর বয়স বয়স তো কিন্তু 70 এখন বছর, আর এটা সেম বুঝাই থাকবে দিচ্ছে। না। যেই বন্ধু পৃথিবীতে আছে তার বয়স কত হবে? তার কি যেই বন্ধু পৃথিবীতে আছে তার বয়স কত হবে? প্রশ্নটা এখন পড়ো। দুই বন্ধু 20 বছর বয়সী, এক বন্ধু রকেটে করে পৃথিবী হিসেবে, তাহলে ফার্স্টে তাহলে আরেকটা বন্ধুর ইয়ে করতে হবে, আচ্ছা, যেই আরেকটা বন্ধু বন্ধুর বয়সটা পৃথিবীতে বের আছে করতে হবে। তার বয়সটা কত বলো না। 20 বছর। এখন রকেটে আসা, পৃথিবীতে আসার পর তার বয়স কত হবে? পৃথিবীতে আসার পরে যে ইসের বয়স কত হবে, অন্য বন্ধুর বয়স কত হবে, মানে তার বয়স কত হবে পৃথিবীতে যে ছিল তার বয়সটা কত হবে রকেটটা এখন পৃথিবীতে আসার 50 পরে? 50 বছর পরে। তাহলে ওই যে ইয়ে বের করতে হবে, এটার ইয়ে বের করতে হবে ভাই, এখন টি আর নটটা বের করতে হবে, বের করলে যোগ দিয়ে দিতে হবে। আরে তুমি শোনো, যেই হুম বন্ধু 20 বছর বয়সী দুই বন্ধুই তো পৃথিবীর হিসাবে 50 বছর পরে আসছে না? তাহলে হুম যেই বন্ধু পৃথিবীতে আছে এর বয়স কত? 20-এর সাথে 50 বাড়বে না? সে তো পৃথিবীতেই ছিল, তাই তো বললাম, হ্যাঁ এটা তো 70 বছর, আমি তো এর বয়স ফার্স্টেই হবে বললাম। 70 বছর। আর যেই বন্ধু হ্যাঁ রকেটে গেছে তার পৃথিবীতে যখন ছিল বয়স ছিল কত? 20। 20 ওইটা প্লাস এটা কিন্তু, প্লাস। আপেক্ষিকতাতে যাবে না, তুমি আর আপাতত 20 বছর, হ্যাঁ এরপরে যেই ঘটনাটা ঘটছে ওই ঘটনার ব্যবধানটা আসবে। হ্যাঁ, এই 20 বছর কিন্তু দুইজনের সাথেই ডাইরেক্ট যোগ হবে, সলিড। জি বুঝতে পারছি, এটা এটা কোনো কইলাম। সময় ব্যবধান না। এখন হুম সে কতটুক সময় গেছে এই রকেট দিয়ে যাওয়ার পর, এখানে তো পৃথিবীর হিসাবে 50 বছর পরে আসছে সে, কিন্তু হ্যাঁ, তাহলে রকেটে এখানে আসলে আমি কত সময় হয়েছিল? দাঁড়ান, তাহলে আমি কি পরে বের আমি করতে বলতেছি। হবে? এটা এল নট বের করতে হবে। টি নট। ওই কি বল, টি নট বের করতে হবে। হ্যাঁ, তাহলে তাহলে টির জায়গায় পৃথিবী আমার 70 দিতে হবে। 50, এই তো ভুল করতেছো। ও টির জায়গায় 50 দিতে হবে, সরি এখানে তো সরি সরি। সময়ের ব্যবধানটা আসবে, ঘটনাটা কত সময় ধরে ঘটছে। এই যে হ্যাঁ হ্যাঁ প্রথমের যে বুঝতে 20 পারছি বুঝতে বছর পারছি। এটা কোনোই না, এটা জাস্ট ডাইরেক্ট সলিড যুগ হবে দুই জায়গায়। হ্যাঁ সলিড জায়গায়, ওকে। তাহলে টি তোমাকে হচ্ছে যত দেখতে বছর হবে থাকবে এখানে, ওইটাই আচ্ছা 50। আমার কথাটা শোনো, বলেন। মানে তোমার এখানে দেখতে হবে যে পৃথিবীতে যখন 50 বছর হয় রকেটে তখন কত বছর হয়, কত মানে টি বছর? নটটা। আর ওই ও অলরেডি তো 20 ছিল, ওইটার সাথে যোগ হবে এটা। ঠিক আছে, পার মনে এখন। তাহলে এটা হবে এটা কত? সোজা। 50 গুণন রুট 1 মাইনাস যেই স্পিডটা থাকবে, মনে করো 0.6 আছে তাহলে 0.6 স্কোয়ার। ওকে। তাহলে একটু ছোট হয়ে যাবে দেখো ওর বয়সটা। এগুলাই আছে মোটামুটি টেস্ট পেপারে, আমরা এগুলাই আবার পড়বো না। বুঝতে পারছো?
এটা সোজা, এটা 100% 100 দেওয়া লাগবে অ্যান্সার। 3টা মাত্র ম্যাথ সূত্র। আচ্ছা তাহলে ইয়ারটা কি দেখাবো এখন দিচির? না দিচ্ছি না, এটা আমি করি কইরা তাহলে কালকে বলি। দিচির আর কালকে কারেন্ট কালকে কইরো। দিচ্ছির পড়মু, কালকে দিচ্ছির পড়মু। না কালকে দিচ্ছির পড়মু শুধুমাত্র। আচ্ছা দিচ্ছির আমি এটা আজকে কমপ্লিট করে যদি কোনো সমস্যা দেখি আমি কোনো প্রশ্নে, আমি তাহলে সকালবেলা ওই যে ইয়ে করে পাঠাই দিব না, ওইটা পিডিএফ বা ছবি যা বলেন ওটা পাঠাই দিয়া কালকে হচ্ছে ইয়েটা দেখবো, দেখা ওইটা আবার ম্যাথ করে পাঠাবো। পরের দিন ইয়ে দেখবো তড়িৎ, হ্যাঁ হ্যাঁ তড়িৎ দেখে একবারে একটা সুন্দর পরীক্ষা দিতে। আর ম্যাথে তো আমাদের কেমিস্ট্রি তো ফার্স্ট পেপার তো একদম ইজি, কেপিকেসি আর হচ্ছে ওই যে ইয়েটা ভিনেগার। বাফার বাফার দিবা না? কেপিকেসি বাফার কি, কেপিকেসি তো বাফার। না না দুইটা ম্যাথ দিব কেপিকেসি ওইখান থেকে। থেকে একটা আসবে, বাফার থেকে একটা আসবে। হ্যাঁ এটা দুইটা ম্যাথ আসবে ওই যে কেপিকেসি থেকেই। হুম কেপিকেসি আর বাফার দুইটা, আর ওই যে ভিনেগার একটা। আমি কেপিকেসিটা দিমু আর বাফার যদি যেটা পারমু ওইটাই দিমু, সমস্যা নেই, যেটা ভিনেগার পারবো। লাগলে কিন্তু নাম্বার কম পাবা, বুঝছো? কি ভিনেগার না তো ভিনেগার নাম্বার, ব্যাখ্যামূলক না, এখানে ফুল মার্কস পাবা না, সাত গ আর ঘতে 3-4 করে পাইবা না। না গতে শুধুমাত্র ওই যে ইয়েগুলো লিখতে হবে, বিক্রিয়া। আচ্ছা তাহলে তিন তিন লেখো, সমস্যা নাই। ওটাই লিখবো, ওটা জাতীয়, ওটা কোশ্চেন ফার্স্ট ভালো করে লিখবো, বইয়েরটা পুরো লিখে দেবো, ও তো 100% দিতে রাজি। চার চার তো দিব, না দিলে মেরে ফেলে। আজকে একজন আমার কমপ্লেন দিছে কলেজে, কি? একটা একটা সেকশনে নাকি একটা স্যারে হালকা পাতলা একটু সমস্যা করেছে নাকি, যে বারবার করে কইছে যে এত ঘাড় ঘুরায়ও না এই সেই, স্যারের কাছে কমপ্লেন দিছে। বলে যে স্যার আমাদের প্রিন্সিপালের কাছে কমপ্লেন দিছে ওই ছেলে, ওই সেকশনের একটা ছেলে, অফিসারের ছেলে। ঠিকই তো আছে, বারবার আমি বলবো কে? দেখা যাক এখন কি হয়। হ্যালো 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 হ্যালো, ভাইয়া বেরোলাম তাহলে আমি। হ্যালো, হ্যালো, হ্যাঁ তোমাদের গার্ড দেয় কোন কলেজের স্যার? শাহিনের, ও শাহিনের। শাহিনের টিচার নিয়ে কমপ্লেন দিছে, বুঝতে পারছেন? ও বুঝছি। আচ্ছা তাহলে বেরোলাম, আচ্ছা ঠিক দেখি আছে, করি। ওকে বসে বসে পড়াশোনা কর। আল্লাহ হাফেজ।